যেই গুপ্ত নিয়ে এত কথা তাদের সাথেই আপনারা কেন জোটে গেলেন? বা যেটা আজকে তারেক রহমান বলেছেন, যাদের ১৬ বছর দেখা যায়নি, যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তাদের সাথে মিলেমিশে ছিল, তাদের সাথে আপনারা তাল মিলালেন কেন? দেখুন, এই বিষয়টি আমি বলবো যে তারেক রহমানের জায়গা থেকে এটা বলা কোনোভাবে যৌক্তিক না। গুপ্তবার যদি বলতে হয়, যদি ওনারা জামাতকে গুপ্ত বলেন, তো জামাতের সঙ্গে তারা কেন ছিলেন গত ২০ বছর? জামাতের সঙ্গে মিলেই তো আন্দোলন করে, গুপ্তের কথা বের তো একসাথে মিলে তারা আন্দোলন করেছে, সরকার গঠন করেছে। ইভেন গত আওয়ামী আমলেও তো বিএনপির বেশিরভাগ আন্দোলন সফল করেছে জামাতের লোকজন। এবং দেখেন, ২৯ ডিসেম্বর ২০১৩ মার্চ ফর ডেমোক্রেসির দিন, যেদিন বেগম জিয়া বের হতে পারছিলেন না, ঢাকা শহরের লাখো লাখো মানুষ কিন্তু উপস্থিত ছিল। ইভেন আই ওয়াজ ডিয়ার, আমিও ছিলাম আন্দোলনের জন্য। কিন্তু বিএনপির একজন নেতাকেও বাইরে আমরা আসতে দেখি নাই। সেদিন তো হাসিনা পতন হওয়া ছিল একদম ম্যাটার অফ মিনিটস, আসে নাই। সেদিন কিন্তু পুলিশের গুলিতে শিবিরের একজন মারা গেছে রামপুরাতে, তারা একটা ছোট মিছিল করেছিল। তাহলে গুপ্ত ওয়ার্ডটা তো বলাটা উনি শুরু করেছেন। এটা হচ্ছে রাজনৈতিক ভাঙনটা শুরু হয়েছে এখান থেকেই। কাদা আপনি যদি মারেন, আমিও একটা মারবো, আপনি ইট মারলে আমি পাটকেল মারবো, এইটা শুরু হয়েছে। এই শুরুটা কোনোভাবেই একটা দলের প্রধানের কাছ থেকে আমরা আশা করি নাই। দ্বিতীয়টি হচ্ছে যে মিলেমিশে ছিলেন, এই কথা বলতে হলে তো আমাদেরকে বলতে হয় মিলেমিশে তো তাহলে ওনারাও ছিলেন। ধরেন বিএনপির যারা সেন্ট্রাল মূল নেতা ছিল, বেশিরভাগই তাদের ব্যবসায় ফুলে ফেপে উঠেছে, বেশিরভাগই তাদের খুব লাইফস্টাইল ভালো ভালো লাইফস্টাইল লিড করেছেন। কয়জন সেখানে খুব বেশি প্রবলেম ফেস করেছেন? বরং সেখানে তো যাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে, জামাত শিবিররা বেশি প্রবলেম ফেস করেছেন। জামাত এবং শিবিরের সবচেয়ে বেশি লোক মারা গেছে, সবচেয়ে বেশি গুম হয়েছে, সবচেয়ে বেশি জেলে গেছে, সবচেয়ে বেশি মামলা খড়গ নিয়েছে। হাজার হাজার শিবিরের ছেলেরা কিন্তু লেখাপড়া শেষ করে দিয়েছে। তাহলে এইটা আমরা চাই না এই দেশে এসে। আমি ভাইয়ের সাথে একটু মিলাতে চাই। এই গভর্নমেন্টের মূল কাজ ছিল কি? সংস্কার, বিচার এবং নির্বাচন। দেখুন, এই তিনটার কোনোটাই ঠিকমতো করতে পারে নাই, বরং এর বাইরে গিয়ে কিছু কাজ করেছে। ইভেন আমরা চেয়েছিলাম যে আমার বাংলাদেশ থেকে দুর্নীতিটা অনেকটা লাগাম টেনে ধরতে পারি নাই। আমলাতন্ত্র আগের চেয়ে শক্তিশালী হয়েছে, আমলাতন্ত্র ভাঙতেই পারিনি আমরা। তাহলে এই যদি এটা যদি না করতে পারি, তাহলে কে করবে? কোথায় কি যাবে? আগে ঘুষ দিতাম ৫ টাকা, এখন দিতে হয় ১০ টাকা। কারণ কি বলে ভাই, জিনিসের দাম বেড়ে গেছে। আমি এখন বলে যাই, সুপ্রিম কোর্ট যে জায়গাতে চিফ জাস্টিস চাচ্ছেন যে কোনোরূপ যেন ঘুষ না থাকে, সেখানে মামলা লিস্টে আনতে হলে ২০,০০০ টাকা ঘুষ দিতে হয়। তাহলে কি আগে ভালো ছিল? আগে না, আমি এইটা বলবো না আগে ভালো ছিলাম না খারাপ ছিলাম। হ্যাঁ, কিছু জায়গাতেও ভালো মন্দ থাকবেই। কথা হচ্ছে আমরা চাচ্ছি টেনে ধরতে, কিন্তু সিস্টেমে বেড়া জালে আমাদেরকে আরও বাড়তে হচ্ছে। ধরুন, ট্যাক্স অফিস বাংলাদেশের সবচেয়ে বেশি রেভিনিউ ইনকামের জায়গা, ট্যাক্স অ্যান্ড ভ্যাটের অফিস। সেখানে আমি যদি ট্যাক্স দিই ১,০০০ টাকা, ঘুষ দিই ২,০০০ টাকা। এখনও সেটা বহাল আছে, কমেনি, বেড়েছে। আমি কোথায় ঠিক করতে পারলাম? আমি চেঞ্জ করতে পারি নাই। আমলাদের কথার বাইরে আমাদের কোনো উপদেশে কাজ করতে পেরেছে? ওই দিন ফজলুল কবির সাহেব বলেছেন যে এই মাইলস্টোনের বিমানটা পড়া উচিত ছিল সচিবালয়ের উপরে। কেন বলেছেন? উনি খুব হতাশ থেকে বলেছেন। আমরা তো হতাশা দেখতে চাইনি, আমরা চেয়েছিলাম যে উপদেষ্টারা এইটা ভেঙে চুরে দিবেন, সিস্টেমটা ভেঙে দিয়ে আমরা আমাদের প্রত্যাশাটা ঠিক হবে। আজকে প্রতিরক্ষার চুক্তি করছেন, গুড, এটাতে আমি একমত। প্রতিরক্ষা আমাদের দরকার আছে, কিন্তু অবশ্যই এনশিওর করতে হবে যেন সেখানে কোনো দুর্নীতি কিংবা কারোর পকেটটা ভারী না হয়। আমার রাষ্ট্রের মানুষ অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, সেটাকে আমি ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি। কিন্তু যে সময়ে একটা নির্বাচন হচ্ছে, একটা নির্বাচিত প্রতিনিধিত্ব আসবে, সেই সময়ে বন্দরের চুক্তি কিংবা এই প্রতিরক্ষা সরঞ্জামের দিক কেনার আসলে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এই চুক্তিটা নিশ্চয়ই একদিনে হয়ে যাচ্ছে না। এটা নিশ্চয়ই অনেক দিন থেকে এটা প্ল্যানিং হয়েছে, এটা নিয়ে কথাবার্তা হয়েছে, ডায়লগ হয়েছে, দেন হয়তো ফাইনালি এটা চুক্তিতে যাচ্ছে। এটাকে আমি পজিটিভ মনে করি, বিকজ অফ আমার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নাজুক, খুবই দুর্বল। কোনো একটা দেশ যদি আমাকে একটা ড্রোনের হামলা করে, এটাকে কিন্তু ঠেকানোর মতো অপশন আমার কাছে নাই, উল্টা হামলা করার অপশনটা আমার কাছে নাই। এটা আমি ভালো মনে করি, কিন্তু এনশিওর করতে হবে যেন আমার এখানকার মধু অন্য কেউ খেয়ে না ফেলে। অর্থাৎ ৫ টাকার জিনিস যেন ১০ টাকা দেখিয়ে যেন ৭ টাকাকে খেয়ে না ফেলে, এটা এনশিওর করতে হবে। সেকেন্ড হচ্ছে, এই গভর্নমেন্টের অনেকগুলো আমাদের প্রত্যাশা ছিল, করতে পারি নাই। নেক্সট গভর্নমেন্ট যে আসবে, তাকে আমলারা এত বেশি চেপে ধরবে, সে চাইলেও এখান থেকে বের আসতে পারবে না। অর্থাৎ আমরা আমলাতন্ত্রে যে জটিলতা থেকে বের হতে পারছি না খুব সহজে, এবং এটা আমাদের রাষ্ট্রকে অনেক বেশি খেয়ে ফেলবে, এবং মানুষের যে অধিকারটা, এইটা নিশ্চিত করতে গিয়ে আমাদেরকে পদে পদে বাধাগ্রস্ত হতে হবে।